আমি আমার মা থাকা অবস্থায় আমি আমার মাকে প্রচুর ভালোবাসি এখন। আমার মা থাকা অবস্থায় যদি আমার মা মইরেও যাইতো কোনোদিন, আমি অন্য কাউকে জীবনও মা ডাকতাম না। এই দুনিয়া উল্টে গেলে আমি জীবনও কখনো অন্য মাকে মা ডাকবো না। বাবার কাছে আমি যেখানে থাকি বাবা কিন্তু কাছাকাছি থাকে, আমার কাছাকাছি থাকে। কখনো দেখা হইলে বাবা আমাদেরকে চিনতে পারে না। আমি মাকে শুধু এতটুকু বলে দিছি, বাবা যদি কোনোদিন মারা যায় কিংবা কোনোদিন যে কোনো কারোর মাধ্যমে আসুক, আমাদের 3টা ভাই কোনোদিনও বাবার জানাজায় অ্যাটেন্ড হবে না। ছোট্ট প্রচেষ্টাকে সহযোগিতা করবেন, সাপোর্ট করবেন। আমাদের আইডিগুলো দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভিডিও নিচে কমেন্টস করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভাইয়া কী নাম আপনার? আমার মোহাম্মদ সুজন। সুজন ভাই, বাবা কি আসলেই খারাপ হয়? বাবা আসলে খারাপ হয় না, কিন্তু আমার বাবার হিস্টোরি শুনলে আপনি অবশ্যই মনে করবেন যে বাবা মানুষটা যে খারাপ, শুনলে বুঝতে পারবেন। শুরু থেকে বলেন। সালটা হচ্ছে 2008 সাল। 8 সালে আমার ছোটো ভাই বাবার সাথে মানে চলে আসছে, পড়ালেখা বন্ধ করে ঢাকাতে চলে আসছে কাজ করার জন্য। ওনার সাথে থাকতো, কাজ করতো, আমি গ্রামে পড়াশোনা করতাম। এক মেসে ভাত খাইতো মহিলার কাছে, ওনার কিন্তু হাজব্যান্ড আছে। মেসে ভাত খাইতো, খাইতে খাইতে এভাবে কয়েক বছর গেছে, 10 সাল গেছে, 11-12 সালের দিকে ওই মহিলাকে বিয়ে করে ফেলছে। কিন্তু আমার ছোটো ভাই বুঝতে পারে নাই, মানুষ ছোট, বুঝতে পারে না, তো এই করতো, চলতো রলতো, কাজ করতো বাবার সাথে, তবে যাইতো। 2013 সালে নিয়ে গেছে আমাদের গ্রামে ফুহুর বাড়িতে ওই মহিলাকে। জি। আমাদের বাসা থেকে ফুহুর বাড়ি 50 টাকার দূরত্ব ভাড়া। ওই বাড়িতে নিয়ে উঠাইছে, আমরা আর জানতে পারিনি। ওই বাড়িতে রাইখা আমাদের নিজের বাসায় চলে আসছে বাবা। আইসা আমাদের সাথে থাকতো টাকতো, বাজার টাজার করতো টতো সব, আমরা বুঝতে পারি নাই। তো আমার দাদিকে নিয়ে গেছে আমাদের বাসায়, আমার দাদি থাকতো মার সাথে, আমার দাদিকে নিয়ে দেখায় আনছে। আমার দাদিকে নিয়ে গেছে যে দেখানোর জন্য তার দ্বিতীয় বউ, আমার ফুফুরা দেখাইছে যে এই যে আপনার ছেলে দ্বিতীয় বিয়ে করছে। প্রত্যেকে জানতেছে, শুধু আমার ফ্যামিলি জানি না, আমরা মা আর আমরা বাইটাই আমরা জানি না। এবং আপনার দাদি ফুপুকেও বলেন? দাদি ফুফিও বলে নাই, বলতে যদি আমরা যদি একটা কোনো প্রবলেম করি সমস্যা, এই জন্য বলে নাই আমার ফুফুরা। তারপর দাদিরে ফুফুর বাসায় নিয়ে দেখে আনছে, তারপর দাদি আবার রিটার্ন আমাদের বাসায় চলে আসছে। আমাদের বাসায় থাকতো, খাওয়া দাওয়া করতো, আমাদেরকে অনেক আদর করতো। কিন্তু আপনার বাসায় থাকতেছে, আপনার দাদি খাচ্ছে, অথচ সে আপনার আব্বার একটা বিয়ে করছে, মানে দেখে ঘুরে আইছে। ওনার ছেলে একবারের জন্য বলে না? জি বলে নাই। বাপরে। আমার চাচাও জানে না। পরে আপনার চাচাকে বলে নাই? আপনার আমার চাচাকে বলে নাই। আচ্ছা। বহুত দিন থাকার পরে রিটার্ন আবার প্রত্যেকবার ঢাকা যেত আমাদের বাসা থেকে, এইবার আবার রিটার্ন সেই ফুফুর বাড়িতে চলে গেছে যে আমি ওখানে যাবো, ওখান থেকে আবার লঞ্চ কাছে, আমি দিনের লঞ্চ দিয়ে চলে যাবো। যাওয়ার সময় ওই মহিলাকে নিয়ে বোরাক দিয়ে যাইতে আছে, অটোরিকশা দিয়ে যাইতে আছে রাস্তায়। আমাদের পার্শ্ববর্তী এক এলাকার একজন ট্রাক ড্রাইভার আছে, উনি এরকম রাস্তা দিয়ে আসতেছে। পরে ওই ট্রাক থেকে ফলো করছে যে ওনাকে তো চিনা মনে হয়, যে সাথে লোকও আছে, মহিলাও আছে, বাচ্চাও আছে, ওনার তো বাড়ির বাচ্চাও আছে, বউ আছে। পরে এই ঘটনাটা আমার চাচারা বলছে, চাচারা বলছে যে আপনার ভাই তো এরকম এরকম মনে হয় যে একটাই, আপনি যে আপনার মারে জিজ্ঞেস করবেন, মানে আমার দাদিরে জিজ্ঞেস করবেন। দাদি তো আগেই জানে? আমার দাদি তো আগেই জানে। দাদিরে জিজ্ঞেস করার পরে দাদি বলছে হ আমি দেখে আসছি। তাই দেখে আসে আপনি বলবেন না, তখন উনি ঢাকাতে আইসা পড়ছে। ঢাকাতে আসার পরে এই তখন তো জানছি। ওই চাচা গিয়ে আপনার মারে বলছে? না, চাচার থেকেই শুনে গেছি। চাচা দাদিরে জিজ্ঞেস করছে, ওই যে ওই লোকটা ট্রাক ড্রাইভার চাচা দাদিরে জিজ্ঞেস করছে, কিন্তু আপনারা জানছেন কার কাছ থেকে? ওই চাচার থেকেই জানছি। চাচা আপনাদেরকে জানাইছে? কথাটা ফ্লাশ হয়ে গেছে। তখন জানার পরে এখন তো আর কোনো কিছু করি না, আমরা ছোট তখন আমি তখন জেএসসি পরীক্ষা দিব 8ম শ্রেণীতে। ওকে। এখন জানার পরে খুবই কষ্ট লাগছে, কিছু করার নাই এই জায়গায়, আর আমি কিছু করতে পারি না। কিছু করলে একটা জিনিস চিন্তা করতাম, যদি টাকা দেওয়া স্টপ করে দেয় তাহলে আমার পড়ালেখা চলবো কীভাবে। ছোটো ভাই তো গেছে, উনি কাজ করে যেটা চলতে হবে, কিন্তু মার ইচ্ছা আছে আমাকে পড়াশোনাই করাবে, আমার পড়াশোনা করতে হবে। 8ম শ্রেণীতে পড়ি, তখন আর তত বেশি একটা করিনি, চলতে আসি, কোনো রকম খরচ টরচ দেয়, আমি বাড়িতে থেকে এটি কাজ টাজ করি, অন্যের কাজ টাজ করে কোনো রকম চলি। উনি তো ঢাকায় খুব আরামসে জীবন কাটাচ্ছে। তারপরে গেল এটা
টাকা পয়সা দিত টিত অল্প টাকা, যে টাকা দিয়ে আমাদের ফ্যামিলি চলার মতো না, কোনো রকম আমি যেটা উপার্জন করি এটা দিয়ে ফ্যামিলি কোনো মতো চলে। আপনার ইনকাম দিয়ে চালাচ্ছে। আব্বা কত টাকা দিত? মাসে 2,000-3,000 টাকা দিত এক বস্তা আমাদের ফ্যামিলিতে। তখন আমি আছি, আমার একটা ছোট ভাই আছে, মা আছে, দাদিও আছে, আর মা আমাদের সাথে 4 জনের খাবার কেউ চলতো, কোনোভাবে চালিয়ে নিতাম স্যার, কষ্ট চলতে তো হবেই। পরে 2013 সালে বাবার এক চাচাতো বোন মারা গেল। চাচাতো বোন মারা গেছে, মারা যাওয়ার পরে ওনার একটা মেয়ে আছে, বাচ্চা 2 মাসের, 2 মাস হওয়ার পরে মারা গেছে। উনি আমরা 3 ভাই, আমাদের কোনো বোন নাই। ওই মেয়েটাকে নিয়ে আসছে আমাদের বাসায়, আমাদের কোনো বোন টোন নাই যে থাকুক, ওর তো বোন নাই, ওই একটু আদর যত্ন করবে টরবে, নিয়ে আসছে। এই 2013 সালে নিয়ে আসছে ফেব্রুয়ারি মাসে, আইনা আমাদের কাছে দিয়ে গেছে। প্রথম কিছু টাকা দিছে, দুধ টুধ খাবার টাবার কিনে টিনা খাওয়াইতাম। এভাবে কোনোরকম 15, 16, 17 সাল গেছে গা, অতিবাহিত হয়েছে, আস্তে আস্তে সাল যাইতেছে। 17 সাল থেকে খোঁজ খবর নেওয়া টোটালি আস্তে আস্তে স্টপ করে দিতে আসে। আগে নিত 80%, এখন না 30%। বাড়িতে আসতো, এসে এটা করতো ওইটা করতো, টাকা দিত না। বলতো যে গ্রামের লোকজন বলতো যে বিচার করো, একটা বিচার টিচার করতে বললো। বিচার টিচার করালে ঠিক আছে আমি টাকা দিব, এই কয় টাকা দিব, আমার ছেলের এই কয় টাকা দিব। আমাদেরকে নিয়ে আমাদের বাড়ির এক শিক্ষক আছে, নিয়ে পাওটাও ধরাইতো, বাবার পাও ধর, বেদবি করবি না, বাবা তো বাবাই, সম্মানের জায়গা, বাবা তো বাবাই, পাও ধরাইতো করাইতো, যেই সেই ওই ডাকাতে চলে যেত, যেই সে আবার খোঁজখবর নয় স্টপ করে দিত। আর 2000 যখন 18 সাল গেছে, 18 সাল 19 সাল যাওয়ার পরে একবার বাড়িতে আসছে। এর ভিতরে বাড়িতে খুবই কম আসে। বাড়িতে আইসা আমাদের একটা জায়গায় জমি আছে, 16 শতাংশ একটা জমি আছে। ওই 16 শতাংশ জমিটা আমার চাচার নামে লিখে দিয়ে দিছে। আব্বা জি, টাকা নিয়ে এমনি হয়তো টাকা মনে অল্প কিছু নিয়েছে, আর বাকিটা দিয়েছে। এখন কিন্তু পুরো ফ্যামিলি, আমরা 3 ভাই আর আমার মা হচ্ছে মানে একটা প্ল্যাটফর্মে, আর বাকি সবাই ফুফি ফুয়াতো ভাইটে যারা আছে সবাই এক প্ল্যাটফর্মে। আমার একটা ফুয়াতো ভাই আছে, ওনার কথা আমার বাবা সম্পূর্ণরূপে চলে, মানে বাইকনার কথা মামা চলে সম্পূর্ণরূপে। যদি বলে যে আপনি এটা করবেন না, এটা করব না, ওইটা করবেন না, ওইটা করব না, মানে সম্পূর্ণ বাইকনায় যা বলে তাই করে। এর ভিতরে 2013 সালে আমার একটা ফোন কিনে দেওয়ার কথা ছিল, একটা টাচ ফোন কিনে দেওয়ার কথা ছিল। টাচ ফোন কিনা যখন আমি জানতে পারি যে ওই মহিলার বিয়ে করছে, তখন বাবার প্রতি আমার একটু ঘৃণা জন্ম হয়েছে আস্তে আস্তে। আমি তখন তত বেশি আগের মতো আর যোগাযোগ করতাম না, আমার কোনো কিছু প্রয়োজন হইলেও চাইতাম না, চাওয়াটা বন্ধ করে দিছি। ফোনটা কিনে দেওয়ার কথা, ফোন টোন কিনা দিবে, কিন্তু আর ফোন টোন আর কিনা আর দেওয়া হয় নাই। তখন আমার ফুয়াতো একদিন বললো, তোকে ফোনটা কিনা দেয় না কেন জানোস? আমি কিসের জন্য? বলে যে দ্বিতীয় যে বিয়ে করছে তুই তারে মা ডাকস নাকি, তারে তুই সম্মান করস না, ফোন টোন দাস না, পরীক্ষার সময় কখনো বইলা টইলা যাস না, এই কারণে তোকে ফোনটা আর কিনে দেওয়া হয় নাই। আমি আমার মা থাকা অবস্থায়, আমি আমার মাকে প্রচুর ভালোবাসি। এখন আমার মা থাকা অবস্থায় যদি আমার মা ময়ূরেও যাইতো কোনো দিন, আমি অন্য কাউকে জীবনও মা ডাকতাম না। এই দুনিয়া উল্টে গেলে আমি জীবনও কখনো অন্য মাকে মা ডাকবো না। আমার ফোন না কিনে দেয়, না কিনে দেয়। আমি 2014 সালে পরে একটা ফোন কিনছি, অনেক কষ্ট করার পরে। 2018 সালে উনি যে দেশা এসা যে জমি টমি বিক্রি করে আমাদের কিছু গাছপালা আছে, সম্পূর্ণ টোটাল যত গাছপালা আছে, লাকড়ি টাকড়ি যা আছে টোটালি সব কিছু বিক্রি করে দিছে, সব টোটালি। আমাদের জীবনে কোনো লাকড়ি কিনা লাগতো না, সম্পূর্ণ লাকড়ি টাকড়ি যা আছে টোটালি সব বিক্রি করে দিছে। একটা মুরগির মানে মুরগি থাকার জন্য যে বাসস্থান, ওইটাকে মুরগির খোপ বলে, ওই খোপটা ভাঙ্গা কাঠগুলো বিক্রি করে দিছে। এখন মুরগিগুলো বাইরে থাকে। তাই আমি আমার মেজো ভাইয়ের বললাম যে এমন মুরগির খোপটা ভাঙ্গেছে, তুই আরজন একটা মুরগির খোপ বানানোর জন্য এই কর, মুরগিগুলো থাকতে হবে। এর ভিতরে ওই মহিলাকে কিন্তু বাড়িতেই নিয়ে গেছে এই সময়তে। বাড়িতে নিয়ে আবার মারে বিভিন্ন মারধর করতে টরতো। আমি কিন্তু এর ভিতরে আবার ঢাকা আসছি। ঢাকাতে আসছি তখন একটা চাকরি ব্যাপারে, মানে কাজ টাজ করুম, ফ্যামিলি হাল অবস্থা আইসা তখন করতাম। তখন আমি গাড়িতে বড় ট্রাকে হেল্পারে গিরি করতাম, মানে থাকতাম। হঠাৎ অনেকদিন মার সাথে যোগাযোগ নাই। একদিন মাউন্নের পাশের বাসার একজনের ফোন দিয়ে আমারে ফোন দিছি, কিরে বাবা আমার খবর টবর নেস না দি, তবু জন্যই তো আমি এত কিছুই করছি, তাই করছি, তোরা যদি আমারা চাস তাইলে বাড়িতে আস। আমি তখন সাতক্ষীরা আছি।
আমি মেজো ভাইরে ফোন দিলাম, মেজো ভাই ঢাকাতে আছে, আমি সাতক্ষীরা থেকে বরিশাল আসছি, বরিশাল থেকে বরিশাল লঞ্চ দিয়ে ওপার চলে গেছি মেজো ভাইরে নিয়ে। বাড়িতে গিয়ে সকালে বললাম, যাই পাইছি বাবারে পেয়ে বললাম যে আপনি থাকেন, আপনার সাথে একটু কথা আছে। বলো যে তোরা কে, আমি তো তোদেরকে চিনিই না, তোদের সাথে আমার কোনো কথা নেই। মানে আমরা তাদের সন্তান, উনি যে প্রবলেমগুলো করতে আছে এই জন্য আসছি, যে কী করা যায়। উনি কোনো কথাই শুনবে না। মার উপরে রাগটা কিসের ছিল তার? জি, মার উপরে রাগ কিসের ছিল? কেন বিয়ে করলো একটা? এই আমার মা শ্বশুর বাড়ি থেকে কিছু আইনা দিতে পারে না, ওনার টাকা দরকার, যৌতুক। তারপরে যায় একবেলা খাইতে পারে না। তো আমার মামারা আসছিল, আমার মামারা তত বেশি এই সময় আমাদের মামারা আমাদেরকে একটু সাপোর্ট করতো না, যে বিয়ে করছে মন দিয়ে একটু কিছু করি, আমার বাইকনা আছে একটু সাপোর্ট করবো, কিন্তু পরে কিছুই করতো না, কিছুই করো না। যা আমরা এর মধ্যে আপনার পড়ালেখার কি হলো তাহলে? আপনি পড়ালেখা করতে পারলেন? আমার পড়ালেখা 2016-তে আমি এসএসসি দিছি, মানে কন্টিনিউ এইভাবে মানে ঠিকমতো পড়াশোনা করতে পারি না, পরীক্ষাটা দিয়ে কোনো রকম চালিয়ে নিতাম। 2018 সালে 16 সালে এসএসসি দেওয়ার পর ইন্টার করলাম। এসএসসি দেওয়ার পর আমার ইচ্ছা ছিল, মার ইচ্ছা ছিল যে আমাকে ইঞ্জিনিয়ার বানাবে, আমি ডিপ্লোমা করব, তারপরে বিএসসি করব। তো মায় তখন বলে যে ও দেখ, ফ্যামিলির এই হাল অবস্থা, তোর দ্বারা ওই জায়গায় খরচ দেওয়াটা আমার পক্ষে সম্ভব না, তাই ওই জায়গায় ভর্তি হইস না, পরবর্তী পড়ালেখাটা স্টপ হয়েছে। আমি জেনারেল লাইনেই ইন্টার শেষ করলাম। ইন্টার শেষ করার পর অনার্সে উঠলাম। অনার্সটা ফার্স্ট বছর পলিটিক্যাল সায়েন্স নিয়ে অনার্স করি। ফার্স্ট বছর আমাকে কিছু খরচ দেয় ফর্ম ফিল আপের জন্য, তারপরে বইটি আমি কোনোভাবেই কিনি। দ্বিতীয়বার থেকে আর টোটালি বন্ধ, এখন একবারে টোটালি ফ্যামিলিতে দেওয়া টোটালি বন্ধ। এখন কোন ক্লাসে পড়েন আপনি? কোন ইয়ার? পড়াশোনা স্টপ করে দিছি, পারেন নেই টাকার জন্য। তারপরে সেকেন্ড ইয়ার গেল, থার্ড ইয়ার বইটাই কিনা। তারপরে পড়াশোনা করার সময় মারে জিজ্ঞেস করলাম, মা আমি কি থার্ড ইয়ারে আসছি, বইটাই কিনে আসছি, ইনকোর্স পরীক্ষা দিছি, আমি কি পড়াশোনা করব? মাই বলে ফ্যামিলির এই অবস্থা, তুই এখন পড়াশোনা করার দরকার নাই, পড়াশোনাটা স্টপ করে তুই কর, একটা কাজ করা শুরু কর। আমি তখন ঢাকায় চলে আসছি পড়ালেখা স্টপ করে, বইগুলো আমার বাড়িতে, থার্ড ইয়ারের বই থাকা অবস্থাও আমি আর চোখের সামনে আমার বই দেখছি, আমার ভাই বেড়াদার পড়াশোনা করতেই আছে, সবাই পড়াশোনা করতে আছে, চোখের সামনে থাকা অবস্থায় আর পড়াশোনা আর করতে পারলাম না। ও মাই গড। চলে আসলাম ঢাকাতে এসে আমি টঙ্গী থাকতাম, এক বড় ভাই আছে আমার, উনি আমার রাখছিল, বলছে তুই যতদিন কোনো কাজ কাম না পাস এখানেই থাকবি, আমার কাছে থাকবি, আর কাজ টাজ খোঁজ করবি, কিংবা চাকরি টাকরি হবে, যে কোনো একটা কোনো কিছু করবি। উনি আমারে প্রায় 9 মাসের মতো রাখছে, খাবার টাবারের কোনো খরচ টরচ কোনো কিচ্ছু নেয় না, যথেষ্ট হেল্প করছে আমাকে এই ব্যাপারে। তারপরে আমি খুঁজা যে আমার সাথে একটা ছোটো ভাই আসছে, উনি আমারে নিয়ে আসছিল যে ভাই একটা কাজ আছে, ইলেকট্রিক কাজ, আপনি আসেন দেখেন যদি পছন্দ হয় করতে পারেন। এই ছোটো ভাইটা পর আমার নিয়ে আসছে, আমি আইসা 3 মাস কাজ করলাম। 3 মাস কাজ করার পরে আমার মেধা ভালো থাকার কারণে ইলেকট্রিক কাজ শিখার পরে আমি 3 মাস পরে সেখান থেকে চলে গেছি, চলে যেয়ে অন্য জায়গায় কাজ রানিং করছি। এই যে আপনি কাজ করতেছেন, সংসারের জন্য নিজের পড়ালেখা মধ্যে স্যাক্রিফাইস করে দিলেন, বাপ থাকলে তো দায়িত্ব নিলে তো কিছুই হইতো না। 2018 সালে ইন্টার শেষ করার পরে যখন অনার্সে আসি, অনার্সে আসার পর অনার্স তার কমপ্লিট করা হলোই না, করতেই পারিনি। 2023 সালে যখন আসছি তখন বাবা, এর ভিতরে সম্পর্ক টোটালি শেষ, কিন্তু এখনও মার্কে কিন্তু ডিভোর্স দেয় না, কোনো যোগাযোগ কোনো কিছু হয় না, টোটালি সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। আমাদের সাথে দেখলে বাবা আমাকে চিনতেও পারে না। 2023 সালে বাবা আরেকবার দেশে যায়, ওই 16% জমি তো টোটালি দিয়েই দেয় তার ভাইকে, কিন্তু আমরা জানি না। যদি আমাদেরকে একবার জানাইতো যে সমস্যা, জমিটা আমি বিক্রি করে দিতে আসি কিংবা ওনাদেরকে দিয়ে দিতে আসি, আমার এত কিছু টাকা প্রয়োজন হলে টাকাটা দে, তাহলে আমি জমিটা রাখি, কিন্তু আমাদেরকে জানানো প্রয়োজন করে না। মাকে শুধু মারধর করতো, মা আমারে ফোন দিয়ে, আমি বড় ছেলে, মামাকে বহুত কান্নাকাটি করতাম, মার ইয়াতে আমিও কান্নাকাটি করতাম মার সাথে, কী করার, আমি তো এখনও কোনো একটা পর্যায়ে পৌঁছাইতে পারিনি। পরে গেল জমি তো এটা শেষই, থাকার জন্য শুধু বাসস্থানের জমিটা আছে, আর ভিন্ন আর একটা জমি আছে আমাদের, 24% একটা জমি আছে, বড় ধরনের একটা 24% জমি আছে। এখন শুনি ওই জমিটাও বিক্রি করে দিবে, মানে এই জমিটা বিক্রি করলে আমাদের থাকার মতো আর কোনো কিছু নাই। মাই প্রতিদিন আমার শুধু ফোন দিয়ে বলে এই জমিটা রাখ, এই জমিটা রাখ, সারাদিন শুধু এই জমিটা রাখার ব্যাপারেই করে। মানে বাবার থেকে জমিটা কিনে রাখতাম,
আমাদের যত জমি টমি যা আছে সম্পূর্ণ রেকর্ড তার নামে, মার নামে 100% জমিরও রেকর্ড নাই। ঢাকাতে ওনার মনে হয় একটা ফ্ল্যাট আছে, ওই ফ্ল্যাটের কাগজপত্র তার কাছে। ঢাকাতে 3 কাঠা জমি আছে, ওইটাও তার কাছে। এগুলো মনে হয় ওই দ্বিতীয় ঘরের আরেকটা সন্তান ছিল তখন, যখন যে বিয়ে করছে 2012 সালে, ওই ঘরের হাজব্যান্ড থাকা অবস্থায় একটা সন্তান নিয়ে আসছে। এখন ওই ঘরে কয়টা বাচ্চা? এই ফ্যামিলিতে আসার পরে আরেকটা বাচ্চা হয়েছে। মানে ওই ঘরে 2টা বাচ্চা? জি। এই ঘরে 3টা? এই ঘর আগের ফ্যামিলিতে একটা, এই যে বিয়ে করার পরে এই ফ্যামিলিতে একটা হয়েছে। মানে আপনার বাবার ওই পাশে 2টা, এই পাশে আপনারা 2 ভাই? আমরা 3 ভাই। 3 ভাই, মানে 5 জনের। জি। 5 সন্তান। পরে মার কথা হইলো, যদি বিয়ে করার ইচ্ছা থাকতো তাহলে মেয়েটাকে আনলি কেন? এমনি আমাদের ফ্যামিলিটা খুব এলোমেলো, একটা মেয়ে আনলে খুবই খরচ, পড়াশোনা করাইতে হবে, বিয়ে দেওয়ার দায়িত্ব, মানে অনেক দায়িত্ব একটা মেয়ের। তাহলে এটা আনলি কিসের জন্য? এখন না পারে মেয়েটার বাবার কাছে দিতে, না মা নাই, না কার কাছে। তখন ছোটোবেলা একজনে নিয়ে যাইতো, তখন নিয়ে আসলাম। আমার বোনটা কখনো একটু প্রথম মনে হয় একটু বাবা বলে ডাকছে, তারপর আজও পর্যন্ত বাবার সাথে আর সাক্ষাৎ হয় না, দেখা হয় না, বাবা ডাকার সৌভাগ্যটা হয় না। শুধু চিনে যে আমার শুধু একটা শুধু মেয়ে নাইনে ফেলে রাখলো, যেটারে এটা আমাদের উপরে এখন চাপিয়ে দিছে। আমরা তো বুঝি আমাদের বোন নাই, আমাদের বোনটাকে আমরা অনেক ভালোবাসি, আদর করি, যত্ন করি। কত বছর বয়স হলো এখন? 12 বছর, বোঝে, ক্লাস 6-এ পড়ে, এখন বুঝে। তো বুঝলে চিনে, ভাইয়াকেই চিনে। শুধু ভাইয়ার আমাদের খরচ টরচ দেয়, ভাইয়াদের কাছে ফোন দেয়, কিন্তু বাবা ডাকার সৌভাগ্য আর হয় না। ছোটবেলা থেকেও হয় না, এখন একটু বড় হওয়ার পর বাবা ডাকার আর সৌভাগ্য হয় না। আপনারা এত কষ্টের মধ্যে আছেন, আপনার বাপের একটু গায়ে লাগে না? জি না, বাবার কাছে আমি যেখানে থাকি বাবা কিন্তু কাছাকাছি থাকে, আমার কাছাকাছি থাকে। কখনো দেখা হইলে বাবা আমাদেরকে চিনতে পারে না। কি বলে? এর ভিতরে 2023 সালে একদিন আমার ছোটো ভাই একজন একটা কথা বলছিল যে আপনারা এখানে থাকেন না। পরে আমি জিজ্ঞেস করলাম কেন থাকতো না? পরে বললো আপনারা এখানে থাকলে একটু প্রবলেম হতে পারে। প্রবলেম? কারণ আপনার বাবায় আপনার লোকজন দিয়ে মানে মারধর করতে পারে, মানে বাবায় আমাদেরকে মারধর করবে। এখানে থাকার না, মানে থাকতে না বলছে, একটু ওয়ার্নিং দিয়ে গেল একজন লোক, মানে বাবা সন্তানদেরকে মার দিবে। শুধুমাত্র কাজ করে খাইতেছেন ওই এলাকায় আছেন এই জন্য? জি। ছি। তারপরে 2023 সালে দ্বিতীয়বার আরেকবার বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর ওই জমিগুলো বিক্রি করার জন্য নামজারি করবে, মানে 24% জমি তারা রাখবেই না, ওইটি বিক্রি করে দিবে। পরে জমিগুলো রাখার জন্য পাশের মানুষ বড্ড আফসোস করতে আছে। 3টা ছেলে কোথায় থাকবে, কি করবে, কোনো কিচ্ছু নাই, হালতো নাই, বাবা নাই, কেউ নাই। এই জমিগুলো যদি ওরা যদি কোনোভাবে রাখতে পারতো। পরে বললাম যে 3 করা জমি আমাদেরকে দেওয়ার জন্য করেন। 3 করা 12 শতাংশ জমি আমরা 6 লক্ষ টাকা বলি আমরা 2 ভাই, যে 6 লক্ষ টাকা আমাদের কাছে বিক্রি করে। বাপের কাছ থেকে জমি, বাপের কাছ থেকে 6 লক্ষ টাকা এও শুনতে হলো, বাপের জমিতে আপনি অধিকারে পান 6 লক্ষ টাকা উনি আমাদেরকে দিবেন। আমার চাচাই বললে বাবারে যে 6 লক্ষ টাকা কেন, জমিন ওদের কাছে বিক্রি করবি, টাকা দিয়ে যখন জমিন বিক্রি করবি তখন ওদের কাছ থেকে নিবি 8 লক্ষ টাকা, মানে 12 শতাংশ জমি 8 লক্ষ টাকা জমি আমাদের কাছে। আমার আপন চাচা, আমার একটাই চাচা, উনি চাচায় বাবাকে বলে যে 8 লক্ষ টাকা নিবি ওনাদের কাছ থেকে। পরে আমি মেজো ভাইকে জিজ্ঞেস করলাম যে উনি তো 8 লক্ষ টাকা বলে এমন জমিনের কথা, তো আমাদের কাছে সম্ভব না। আমার মেজো ভাইটা প্রায় 1 বছর হয়েছে বিদেশে গেছে, মালয়েশিয়া গেছে, কিন্তু ওনার দ্বারাও সম্ভব না। আর আমি তো মাত্র এখন কোনোভাবেই কাজ রানিং করছি, তা আমার দ্বারাও সম্ভব না। তারপর আমি বলছি জমিটা রাখার জন্য অনেক চেষ্টা করছি। তারপর আমার বাড়ির পাশের একজন আছে ঢাকাতে, একটা ফার্মেসি আছে ওনাদের, আমাদের দেখলেও তো বাবা আমাদেরকে চিনেই না, যদি কখনো দেখা হয় যে একটু বসেন, আস্তে আমাকে রাইখা তারপর ওইটা চলে যায়, যে চিনেই না আমাকে। পরে একদিন তাকে যা বললাম যে ওই যে ফার্মেসি যে ভাইয়াটা আছে, ভাইয়াটাকে বললাম দেখেন এই জমিটা তো বিক্রি করে, তো ফ্যামিলিতে এইরকম ওনার সাথে ভালো সম্পর্ক, আমি তো সরাসরি ওনারে কিছু বলতে পারি না। আমার বাবারে কিছু বললে শোনেও না, আমাদের কথার পাত্তাও দেয় না, শুনতেই চায় না, কোনো কথা কখনো শুনেই না। পরে ভাইয়াকে বললাম দেখেন জমিটা তো বিক্রি করে দিব, আপনি দেখেন কোনোভাবে কিছু করা যায় কিনা। হয়তো জমিনের দামটা বলবেন, না হয় বলবেন যে এখন ওনাকে আমি 50 করে আমরা 2 ভাই 1 লক্ষ টাকা দিব, এখন ওনার নাকি অসুস্থ, চিকিৎসা, মানে বিভিন্ন কথা বলে আমার চিকিৎসার জন্য, মানে একটা অজুহাত দেখায় জমিটা বিক্রি করতে হবে।
পরে বললাম যে তাহলে বলেন আমরা দুই ভাই ওনাকে এখন 1 লক্ষ টাকা দেই, আর আমার মেজো ভাই বলছে যে প্রতি মাসে আপনি আমি দুইজনে 5,000 টাকা দিব, প্রতি মাসে এভাবে কন্টিনিউ চালাই যাবো প্রতি মাসে, কারণ জমিনটা যাতে বিক্রি না হয়, কারণ এই জমিনটা ছাড়া আমাদের আর কোনো কিছুই নাই থাকার জন্য, শুধু বাসস্থানের জায়গাটা আছে, কিন্তু ওই জমিন ফুফিরও পাবে, চাচারাও পাবে। তখন কোনো এক সময় কেন হয়তো পারে এই ঘরের ওই জমিটা বিক্রি করার পর যদি বাসস্থানের জমিটাও বিক্রি করে দেয়, তখন অন্য একজন আইসা বলবে, তখন আমাদের ভাড়া থাকা ছাড়া আর কোনো উপায় নেই। আমার মেজো ভাই যখন বলছে যে 5,000 টাকার কথা বলবেন, আমি ওনারে যাই বলছি যে এখন 50 করে আমরা 2 ভাই 1 লক্ষ টাকা দেই, আর প্রতি মাসে 5,000 টাকা না আমি 10,000 টাকা করে দিব ওনাকে, ইস্টামে লিখিত থাকবে, আপনাকে আমি প্রতি মাসে আমি টাকাটা দিয়ে দেবো, আপনি ওনাকে বুঝিয়ে দিয়ে দিবেন, কিন্তু শর্ত আছে জমিন যে কখনো বিক্রি না করে, যতদিন বাইসা থাকে আমি ততদিন টাকা দিয়েই যাব, আপনার কাছে লিখিত থাকবে, আমি প্রতি মাসে মাসে টাকা যদি আপনাকে না দিই, রেকর্ড আপনার কাছে আছে, জমিন বিক্রি করে দিতে দেবেন। এই ছোট্টই বয়সে এতটুকু রিস্ক নিয়ে নিস, প্রতি মাসে এত টাকা দেওয়ার। কিন্তু উনি বলে যে 1 মাস দিব, 2 মাস দিব, তারপর আর দিব না। আমি বলছি যে জায়গায় স্ট্যাম্প থাকবে ওই জায়গায় উনি আমাদেরকে বিশ্বাসই করে না। কিন্তু এর ভিতরে যখন মাঝে মাঝে এই মহিলাকে বিয়ে করার পর যখন গ্রামে যাইতো, আমাদের বাসার কোনো খাবার খাইতো না যদি আমরা কোনো নষ্ট করি, মানে একটু পানি খাইলো, পানি টিউবওয়েল থেকে আইন না তারপরে পানি খাইতো, ভাত খাইতো যে আমার চাচার বাসায়, মানে আমরা নষ্ট করে যদি তাদেরকে আমাদের প্রতি আকর্ষণ করে ফেলি, মানে ব্রেন ঠিক আছে, আইসা কখনো আমাদের বাসার একটু তরকারি খাইতো না, পানি খাইতো না, এটা খাইতো না, ওইটা খাইতো না, আবার রিটার্ন ঢাকায় চলে আসতো। আমার ফুফিরা, ফুফি টুফি যারা আছে সবাই হচ্ছে বাবার পক্ষে, সবাই। কেন? ওনার ভাই, আপন ভাই, অপরাধ করলেও তার পক্ষেই থাকতে হবে, ওনাদের আপন ভাই, ভাইয়ের পক্ষে তো থাকতেই হবে। অদ্ভুত লাগে। আজও এখনও মাঝে মাঝে দেখা হয় বাবার সাথে, আমাকে সেদিনও মায় ফোন দিয়ে বলছে তো একটু দেখ জমিটার মনে হয় নামজারিটা হয়ে গেছে, দেখ। আমি বাবাকে তো কিছু বলতেই পারি না, কারণ উনি আমার কথা পাত্তাও দেয় না, শোনোও না, চিনোও না, যে আমি যে ওনার ছেলে উনি চিনিই না। যাই ওই যে ফার্মেসি লোকটা আছে না, ওনার সাথে কিছু কথা বলতে পারি যে ভাইয়া দেখেন এমন এমন, এটা আপনি দেখেন, কোনো কিছু করা যায় না। উনি বলে ভাইয়া তোমার বাবার বয়স মনে হয় 20 বছর, মনে হয় যে 20 বছর, উনি আরও 50 বছর বাইচা থাকবে। উনি যেমন কথা বলে যে আরও 50 বছর বাইচা থাকবে, নাহলে এই ছেলেগুলো এত রিকোয়েস্ট করার পরে যে প্রতি মাসে এত টাকা দিম, এখন এত টাকা দিম চিকিৎসা করার জন্য, যে মনে হচ্ছে তার বয়স যে শেষ, বয়সের শেষ পর্যায়ে, উনি এটাকে বিশ্বাসই করতে পারতেছে না। বাবাই ওই যে বাড়িতে যাইলো, বাড়িতে যাওয়ার পরে যে তরকারি টরকারি এইসব কোনো কিছু খাইটা না, এইটান আবার চলে আসে। ওই মহিলায় নিয়ে থাকে ঢাকায়, ঢাকায় থাকে, এখান থেকে ময়মনসিংহ যায়। ওই মহিলায় মনে হয় কবিরাজ টবিরাজ দিয়ে, মানুষ বলে যে কবিরাজ টবিরাজ দিয়ে এই ছেলেগুলারে ছোটোবেলায় এত আদর যত্ন করতো, কিন্তু এখন কীভাবে ভুলা যায়। কিন্তু যখন আমাদের বাড়িতে যাইতো, তখন যদি তার মাথায় যদি সেন্স থাকতো, তাহলে তো ঠিকমতো খাবার আগের মতোই খাইতো, সব কন্টিনিউ খাইতো। কিন্তু আমাদের বাসায় কোনো খাবার টাবার খায় না, সম্পূর্ণ বাইরে থেকে নিয়ে আসে। কিন্তু আমার ফুফিরা চাইলে এটা ফার্স্টের বেলায় যখন আমার ফুফির বাড়িতে আনছে, তখন একটা কিছু করতে পারতো, কিন্তু আমার ফুফি নিজের বাইরের দিকে তাকাইছে, বাইরের দিকে তাকানোর পরে আর আমাদের দিকে আর একটু তাকানে। কিন্তু এর ভিতরে আমার দাদি আমাদের বাসায় যখন ছিল, দাদি অসুস্থ, দাদাই যখন ফার্স্টে দাদাই ছিল, দাদা দাদি দুজন যখন বাইসা ছিল, দাদা একদিন নিয়ে একটা কথা বলছিল যে তুই 2টা বিয়ে করছোস, তোর 2টা বউ, তুই একটা বউকে ডিভোর্স দিয়ে দে। যদি আমার ডিভোর্স দিতে হয় তাহলে আমি সুজনের মারেই ডিভোর্স দিয়ে দিব। আগের টাকা আপনার মাকে? জি, আমার মাকেই ডিভোর্স দিয়ে দিবে, দ্বিতীয়টাকে ডিভোর্স দিবে না, দ্বিতীয়টা থাকবে। পরে কয়েক বছর পরে দাদা মারা গেল। দাদা মারা যাওয়ার পরে দাদি অসুস্থ আমাদের বাসায় ছিল, খোঁজখবর যখন নেয় না তখন দাদি আমাদের বাসায় ছিল। আমি তখন ঢাকাতে এসব প্রথম তত বেশি একটা ইনকাম করতে পারি না। পরে দাদিকে নিয়ে গেল ফুফির বাড়িতে, ফুফির বাড়িতে তার বোনের কাছে থাকতো। ওইখানে থাকতে থাকতে দাদি মারা গেল, ফুফির বাড়িতেই মারা গেল। কিন্তু দাদির অনেক ইচ্ছা, নিজের বাড়ি থাকা অবস্থাও দাদি নিজের বাড়িতে মরতে পারে না, মরতে হলো মেয়ের জামাইয়ের বাড়িতে। সেখান থেকে আসছে, আইসা নিয়ে আসছে আমাদের বাড়িতে নিয়ে আইসা দাদির লাশটা আমাদের বাসার সামনে রাখে নাই, রাখছে আমার চাচার বাসার সামনে। ঠিকই তো আছে, তার ছেলের বাসার সামনে। হ্যাঁ, বাসাতেই তো, এটা নিজের এইটাও বাসা ওইটাও বাসা, কিন্তু আমার চাচার বাসার সামনে রাখছে। এই পাশে তো আর তার ছেলে থাকে না।
তারপর রাখার পরে আমার মার কাছ থেকে মাপ টাপ চাটা রইল, কারণ ছোটোবেলা যখন আমি ছোটো থেকে আমি দিই যে দাদি আমাদের কাছেই থাকতো, ও আমাদের কাছেই থাকতো। পরে মার থেকে মাপ টাপ যারা যত বেশি করে তারা তত বেশি ভোগে। মার কাছ থেকে মাপ টাপ নিয়ে চাইলো, পরে নিয়ে মাটি দিয়ে দিল। ঠিক আছে। আমার বাবার সাথে একজনের ভালো কঠিন সম্পর্ক, বন্ধুসুলভ সম্পর্ক। এক জায়গায় আমি একদিন গিয়েছিলাম, যাওয়ার পরে বাবারে একদিন ফোন দিয়েছে, বলে তোমার বাবার নাম্বারটা বলো তো। পরে ফোন দিছে বলে যে আপনার কয়টা ছেলে, মানে জিজ্ঞেস করে। আমার 2টা ছেলে, মানে দ্বিতীয় যে বিয়ে করছে ওই বাসার যে 2টা ছেলে, ওই 2টা ছেলের কথাই বলছি। আমরা যে 3টা ভাই, ওনারা কোনো পরিচয় দেন না, কোনো কিছু নামও, মানে কোনো কিছু। বাবা আমাদেরকে মানতেই রাজি না যে আমার যে 3টা সন্তান, ওই 3টা সন্তান উনি মানতেই রাজি না। বাবা কখনো মানতেই চায় না। পরবর্তী যেই জমিটা বিক্রি করার কথা, যে 6 লক্ষ টাকা আমরা যখন বলছি, ওই জমিটা সম্পূর্ণ জমিটা আমরা 12 লক্ষ টাকা পর্যন্ত বলছি, কিন্তু উনি জমি বিক্রি করবে একদম 16 লক্ষ টাকা। আমাদের পার্শ্ববর্তী যেই বাড়িতে যেই লোকজন আছে ওনাদেরকে সবার অনেক টাকা টুকা ওদেরকে দিয়ে দিছে, ওনাদেরকে ওই জমিটা এখনো বিক্রি হয় না, নামজারি হয়েছে, জমিটা বিক্রি করে দিবে। নামজারি হয় মানে তো বিক্রি হয়ে যায়। বিক্রি হয়ে। আপনি আমাকে এইটা বলেন ভাইয়া, যে একটা মানুষ এরকম হুট করে খারাপ হয় না, কোনো না কোনো কারণ থাকে, সেই কারণটা কি? আপনার জানা মতে কোনো কারণ আছে এর পেছনে? বাবা খারাপ হওয়ার পিছনে আমি কোনো কারণই দেখি নাই। বাবা আস্তে আস্তে ওই মহিলার ইয়াতে পইরা, প্রশ্নায় পইরা আস্তে আস্তে এমন হয়ে গেছে। ওই মহিলা এটা বলছে যে বাড়িতে যে জমি আছে ওই জমিগুলা বিক্রি করলো আমাকে বিয়ে করার পরে। এই ছেলে সন্তান তো আলাদা হয়েই যায়। ছেলে সন্তান জীবনও কখনো তোমাকে টাকা পয়সাও দিবে না, কখনো কোনো কিছুই দিবে না। এই জমিগুলা বিক্রি করে তুমি আমাকে একটা বাড়ি করে দাও, আমার এই ছেলে সন্তানের ভবিষ্যৎ আছে। এই ছেলে সন্তান ওগুলার আশা করে কোনো লাভ নাই, ওরা বড় হয়ে গেছে, ওরা একটা না একটা কিছু কইরা খাইতেই পারবে, একটা না কিছু করবে। টাকাতে যে জমিগুলো আছে ওই জমিগুলো মনে হয় ওই মহিলার নামে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। ভাইয়া এখন যারা দেখতেছে তাদের জন্য কিছু বলা থাকলে বলেন ভাইয়া। ফ্যামিলির যে একজন গার্ডিয়ান না থাকলে এলাকার কোনো মানুষ ভাইয়া কখনোই কেউ মূল্যায়ন করবে না। যে বাবা যে একটা বটগাছের মতো বৃক্ষ, এটা মানে যার নাই সেই বুঝে। আর যার থাকা অবস্থায় যার বাবা আছে কিন্তু তারপরও যে নাইয়ের মতো, এটা হচ্ছে সবচাইতে মানে হৃদয় বিদারক কষ্ট। পার্শ্ববর্তী কোনো এলাকায় যদি একটা বিয়ে টিয়ে হয়, একটা কার্ড দেওয়ার আগেও মানুষ চিন্তা করে যে ওর ফ্যামিলিতে গার্ডিয়ান নাই কেন দিব, আসতে পারে না পারে, মানে মানুষ একটু বেশি করে অবহেলা করে। পার্শ্ববর্তী এলাকার মানুষজন এক্সাম্পল দেয় যে তোরা এত ভালো থাকার পরও এমন করস, এটা নিয়ে এমন করস অমন করস, ওই বাড়ির পোলাহানগুলোর দিকে একটু তাকা। মানুষ এক্সাম্পল দেয় যে ওই বাড়ির পোলাহানের বাবা নাই, বাবা থাকা সত্ত্বেও বাবার কোনো আদর যত্ন কোনো কিছু পায় না, না আছে থাকার একটু জমি, না আছে কোনো আত্মীয় স্বজনের বাসায় যাবে, কোনো একটা কিচ্ছু করবে, কিন্তু এরকম কোনো কিচ্ছুই নাই। এত কিছু শুকরিয়া থাকার পরও একটু ওদের দিকে একটু তাকা। এই পোলাহানেরগুলা কে আছে এই দুনিয়াতে? কেউ নাই, না আছে কেউ, না কেউ ওদেরকে জিজ্ঞেস করে। আমাদের এক্সাম্পল দেয় ভাইয়া। ভাইয়া প্রতিদিন রাতে এই ফ্যামিলির এগুলো নিয়ে বাবাকে নিয়ে প্রতিটা দিন কান্না চলে আসে আমার। প্রতিদিন রাতের বেলা বাবাকে নিয়ে এই সুখী করি। আমি এটা বুঝি না যে বাবা যে একটা বটগাছের মতো, বাবা যদি আজকে আমাদের ইয়াতে থাকতো আমরা অনেক দূর আগে যেতে পারতাম, বহুত দূর। আমার ভাইটা মালয়েশিয়া গেছে, আমার ছোটো ভাইটা যখন ফ্যামিলিতে এত ক্রাইসিসের কারণে আমার ছোটো ভাইটাকেও মায়ের দেশে থেকে ঢাকাতে পাঠিয়ে দিছে, বলছে যা তোর বাবার কাছে যা। গেছে, ওই মহিলায় যে ব্যাগ নিয়ে আসছে ওই ব্যাগটা বাসা থেকে বাইর করে ফালিয়ে দিছে যে আমার বাসায় জায়গা নাই। পরে আমাকে বললো ভাইয়া যে এমন ব্যাগটা আমি ফালিয়ে দিছি, তুই আমার কাছে থাক, আমি তোকে প্রতিদিন খরচ দিয়ে চালামো, আমি একটা কাজ দেখতেছি, তোকে একটা আমি কাজে দিয়ে দিব। পরে ওরও একটা দোকানে কাজে দিয়ে দিছি, কারণ ফ্যামিলির এই অবস্থা, এখন কাজ করতেই হবে, ফ্যামিলির হাল ধরতেই হবে। আল্লাহ ভালো করুক ভাই, এটা আমি বিশ্বাস করি। বাবা যে এইরকম, আমি আমার বাবাকে না দেখলে কোনোদিনই বুঝতে পারতাম না যে বাবা লোকটা যে খারাপ হয়, সেটা আমার বাবাকে দেখলেই বোঝা যায়। যে মানুষের বাবার থেকে যে মায়া মমতা সন্তানদের থেকে এভাবে উঠা যায়, সেটা আমার বাবাকে দেখলেই কেউ বুঝতে পারবে। নিশ্চয়ই আমি আপনাদের জন্য দোয়া করি, আপনার 3 ভাই বোনের জন্য। এবং আমি বিশ্বাস করি যে দিন একরকম থাকে না ভাই, দিন বদলাবে। আপনি পরিশ্রম করতেছেন, ভাই পরিশ্রম করতেছে, আপনার বোন পড়ালেখা করছে, দিন আপনাদের বদলাবে। এবং আপনি নিশ্চিত থাকেন কোনো না কোনো একদিন আপনার বাপ আপনাদের দরজায় এসে এক গ্লাস পানির জন্য কাতরাবে। দয়া করে সেদিন দেবেন না, সেদিন ভালোবাসা দেখাবেন না। এই স্মৃতিগুলো মনে পড়বে, বাবা যে আমাদেরকে, বাবা না থাকার কারণে যে আজকে যেই মানুষ আমাদেরকে
মূল্যায়নই করে না। এই কথাগুলো যখন চোখের সামনে মনে পড়বো, দেখা যাবে চোখের সামনে, তখন বাবাকে তো কোনো মতেই দেওয়া যাবে না। আমি সবসময় যে কোনো জায়গায় শিক্ষা যাই, হইতে হবে, প্রত্যেকটা মানুষ শিক্ষা একটা হইতে জিনিস হবে। মনে করেন যে ভাইয়া কোথাও যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে তোমার বাবা আছে, আমি ডাইরেক্টলি সরাসরি বলে দিই যে আমার বাবা নাই, মরে গেছে। আমার বাবা ডাইরেক্ট মারা গেছে। অনেকে যদি আপনি জানেন যে আমার বাবা আছে, তখন বলে যে তোর বাবা আছে, তখন আমার হিস্ট্রিটা তাকে শুনে। একটা জিনিস চিন্তা করেন যে মানুষ কোন পর্যায়ে গেলে যে বাবা থাকার পরও তারপরে নাই বলে, কতটা বাপ কষ্ট যদি যদি দায়িত্ব থাকে, না পালন করে বাপের, সে বাপ দিয়ে আমি কি করব? কতটা কষ্ট বাবাকে নিয়ে থাকলে তারপরে বাবা নাই মানে না উচ্চারণ করে। আমার যদি এইরকম কোনো থাকতো যে আইডি কার্ডে বাবার নামটা দেওয়া লাগতো না, তাহলে আমি আইডি কার্ড থেকে বাবার নামটা মুছে দিতাম, কতটা কিনা। আমি মাকে শুধু এতটুকু বলে দিছি, বাবা যদি কোনো দিন মারা যায় কিংবা কোনো দিন যে কোনো কারোর মাধ্যমে আসুক, আমাদের 3টা ভাই কোনো দিনও বাবার জানাজায় অ্যাটেন্ড হবে না, কারণ ওই পরিমাণ কষ্ট বাবা আমাদেরকে দিয়ে দিছে। ঠিক আছে।